দিন না ঘুরতে আপনারা চলে আইলেন, কালকে গেলেন, আজকে আইছেন, ভালোই করছেন। আমি টাকা শোধ করতে পারবো না বাবা। হ্যাঁ নিয়ে যান, এই যে আমার ভিটা বাড়ি বসত যা কিছু আছে সব কিছু নিয়ে যান, আমি আর থাকবো না এখানে। চাচি মা, আপনি আমাদের আর লজ্জা দিয়েন না, আপনাদের বাড়ি ছেড়ে আর কোথাও যেতে হবে না। সাইতো গুনা মানে আপনার টাকা তো শোধ হয়ে গেছে। ওয়াল্লাহ, আমার টাকা কেটে শোধ করলো? কেটা কেটা আমার টাকা শোধ করলো? চাচি মা, আপনার তো এত কিছু জানতে হবে না, মনে করেন ব্যাংক আপনার টাকা মকুব করে দিছে। ওয়াল্লাহ, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করছেন রব্বুল আলামিন, আপনি আমার দোয়া কবুল করছেন। চাচি মা, হয়েছে কি ওদিন তো আসলে আমরা আপনাকে ঠিক চিনতে পারি নাই, এই জন্য আপনার সাথে অনেক বেয়াদবি করে ফেলছি। প্লিজ আপনি আমাদের মাফ করে দিবেন। কি কন আমি আপনাদের মাফ করে দেবো মানে? আমি তো সারা জীবন আপনাদের কাছে ঋণী হয়ে থাকলাম, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে, অনেক অনেক কৃতজ্ঞ। আপনারা আমার কত বড় উপকারটা করলেন। চাচি আমার মনে আমাদের মাফ করে নাই, তাড়াতাড়ি পা ধরো। চাচি মা, ভাই কতটা শূন্য থাকতে পারে আসলে? মা, অনেক বড় বড় মানুষ তার কাছে আসা যাওয়া করে, দেখা গেল একটু দেরির কারণে তার দেখাই পাইলাম না। কিন্তু বাবা আমরা কার সাথে কোথায় দেখা করতে চাচ্ছি? উনি হয়তো এমপি মিনিস্টার না, এমপি মিনিস্টার হইতে গেলে ওনার আশীর্বাদ লাগে। তোর নাম কি? আমার আমার নাম নাম ভুলে গেছো? তুমি কে? তুমি এখানে কি করছো? কথা বলো না কেন? Excuse me. This is none of your business. মালিক আজকে ডাকছে, তোর আজকে খবর আছে। মালিক নিয়েছি। আরে তুমি দাঁড়াই আছো কেন? বসো। আরে বসো বসো। এইখান এইখানেই বসো। তোমার দাঁড়ায় থাকার দিন শেষ। এই চাপ মানে কি? হ্যাঁ, পরে বসতে বলছি, দাঁড়ায় থাক। শোনো বাবা, আমি এতদিন ধরে না বুঝা না শুনা তোমার অনেক ছোট করে কথা কইছি, হ্যাঁ, অনেক দুর্ব্যবহার করছি, কিছু মনে করো না বাবা। আজ থেকে তুমি শিকদার পরিবারের একজন সদস্য, মানে তুমি আমার পরিবারের সদস্য। একটা কথা আছে না বাবা, সত্য ঠিক ততটুকু না যতটুকু চোখে দেখা যায়। তুমি হইলা এই কথাটার একটা জ্বলন্ত উদাহরণ। তোমার দেখা বোঝা যায় নাই যে তোমার ভিতরে এত গুণ আছে। আল্লাহ পাক তোমার ভিতরে এত গুণ দিয়ে পাঠাইছে, তুমি একটা পটেনশিয়াল ছেলে। ওই প্রগরে আমি সাবধান করে দিতেছি, আজ থেকে ও এই শিকদার পরিবারের সদস্য। এখন থেকে ওর সাথে কথাবার্তা হিসাব করে বলবা, ওরা আর কেউ আজ থেকে চাকরি বলে ডাকবি না। বাবা তোমার একটা কথা বলি, এই আসলাম শিকদার এতদিন এই রূপপুর গ্রামের মাঠে খেলছে, এখন থেকে তোমারও ছেলে যেহেতু একটা বড় মাঠে খেলার সুযোগ হয়েছে, তো আমার মেয়ের ইচ্ছা শহরে যায়া একটা বড় দেখে বাড়ি কিনবে। শিল্পপতিদের বাড়ি থাকে না, সেরকম একটা বাড়ি কিনবে। হ্যাঁ, সেই বাড়িতে থেকে সেখানে ব্যবসা বাণিজ্য হবে। ওই শিল্পপতি পরিবারের জীবন যেমন হয় আর কি। তো তুমি কি কো বাবা? ম্যাডাম তো ঠিক কথাই বলছে মালিক। গ্রামে আপনার যত সহায় সম্পত্তি, ঘর বাড়ি, বিল্ডিং যা কিছু আছে, এগুলো তো দরকার নাই, বেচা দেন। সব বেচা দিয়া একবারে শহরে চলে যান। এইটা ঠিক কো বাবা। এই আসলাম শিকদারের গ্রামের সহায় সম্পত্তি এইটা বেচা দিব মানে মানে এইটা তো বেচার দরকার নাই, টাকার তো আর আমার এখন অভাব নাই। হ্যাঁ, সরকারি বাড়ি কেনার জন্য আমার কি এসব সম্পদ বিক্রি করতে হবে? এইটা না হয় থাকলো, মাঝে মধ্যে তো গ্রামে আসা যাবে নাকি? বাবা ও তো ঠিকই বলেছে, আমরা যদি এখানে থেকে চলেই যাই তাহলে এখানে বাড়ি ঘর রেখে লাভটা কি? আর তাছাড়া এখানে বাড়ি ঘর থাকলে আমাদের একটা পিছুটান থেকে যাবে, কয়েকদিন পর পরই আসতে ইচ্ছা করবে। আমি শহরে গেলে এখানে আর ব্যাক করতে চাই না কখনোই। আর এখানে বাড়িতে বিক্রি করে যা পাবা সেটা তো শহরে গিয়ে কাজে লাগবে তোমার। একদম ঠিক বলছে ম্যাডামে। শিকড়ে যখন পছন্দ রে, ওই শিকড় রেখা দেওয়ার তো কোনো মানে হয় না, ওই শিকড় উপরে ফেলতে হয়। আপনি শহরে গিয়া আপনার গ্রামের পরিচয় দিবেন না, বলবেন সারা জীবন আপনি শহরেই বড় হয়েছেন, শহরেই থাকছেন। বাহ, দেখছো মা, আসলে ওই একটা পটেনশিয়াল বুদ্ধিমান ছেলে। কি মূল্যবান একটা কথা বলছো। হ্যাঁ, শিকড়ে যখন পছন্দ রে সেইটারে তখন উগড়ে ফেলতে হয়। কিন্তু আমি তো চিন্তা করতেছি বাবা, এই রূপপুর গ্রামে আসলাম শিকদারের এই বিশাল সম্পদ কে কিনবে? কার এত সামর্থ্য আছে? আছে, এই লাইনে আমার লোক আছে। এই লাইনে তোমার লোক আছে? দেখছো মা, তুমি আসলে একটা গুণধর ছেলে। আল্লাহ তোমার ভিতরে অনেক গুণ দিয়ে পাঠাইছে। ঠিক আছে বাবা, তাইলে তুমি কথা বলো, যত তাড়াতাড়ি সম্ভব আমি এই বিষয় আসলে বিক্রি করে শহরেই পাড়ি জমাতে চাই। আমি একদিনের মধ্যে সব ব্যবস্থা করতেছি। এই বিষয়টা নিয়ে আপনি আজকে থেকে কোনো চিন্তাই করবেন না। আপনি আমার দায়িত্ব দিচ্ছেন না, আমি এই গ্রামে আপনার কোনো অস্তিত্বই রাখবো না। ম্যাডাম আপনি এখানে? আমি অ্যাকচুয়ালি তোমাকে সরি বলতে আসছিলাম। এটা কি কোন?
আপনি আমার মালিকের মাইয়া, আপনি আমার কেন সরি দিবেন? না মানে এতদিন যাবত তো তোমার সাথে অনেক রুড বিহেভ করেছি, মারধর করেছি, আমার না খুব গিল্টি ফিল হচ্ছিল। সি ম্যাডাম, আপনি আমার মালিকের মাইয়া মানে আপনিও তো আমার মালিক। আপনি আমার যা খুশি কইতে পারেন, আপনি আমার মারতে পারেন, কাটতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি আমার সরি করেন না। আচ্ছা এসব বাদ দাও, শোনো তুমি আমাকে এখন থেকে আর ম্যাডাম বলে ডাকবে না। তাইলে কি কমু? আর নাম ধরে ডাকো, সাফা বলে ডাকো। আমি আপনার বাড়ির চাকর হয়ে আমি আপনার নাম ধরে ডাকবো? আমার তো সেই যোগ্যতা নাই। আরে পাগল, বাবা আজকে বললো না যে তুমি এখন থেকে আর চাকর না, আমাদের পরিবারের একজন সদস্য, সো সেই হিসাবে তো ডাকতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি এটা ভাইবা দেখুন। আমি তাহলে এখন যাই। আরে কোথায় যাচ্ছো? আমার ওই বাজারে যাওয়া দরকার, একটা জরুরি জিনিস আনতে হবে। আমি বাজারে যেতেছি, আমি আসি। ওয়েট, বাজারে যাওয়ার জন্য লোক আছে না? সেলিম যাবে, তুমি থাকো। এক কাজ করো, তুমি আজকে আমার সঙ্গে শপিং এ চলো, আমরা গাড়িতে করে শপিং করতে যাবো, আর আমি তোমাকে কিছু ভালো ড্রেস কিনে দেবো। হ্যালো, আমি এখনই আসছি। ম্যাডাম আপনি কিছু মনে করেন না, খুব একটা ঝামেলা হয়ে গেছে আমার, আমি যাইতেই হবে। আমি আসতেছি। মা, আপনি ঠিক আছেন তো? বাড়িতে নাকি লোকজন এসে আপনার শাসায় গেছিল? আপনার কোনো ক্ষতি হয় নাই তো? আলিয়া বেগম, বাড়িতে আছেন? আলিয়া বেগম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি যে ব্যাংক থেকে লোন নিয়েছিলেন সেটা এখনো ফেরত দিচ্ছেন না কেন? না দিমু স্যার, কয়েকটা দিন সময় দেন, আমি সব টাকা পরিশোধ করে দিব স্যার। আপনি আবার সময় চাচ্ছেন? আপনার ধারণা আছে আপনি 2 লাখ টাকা কত বছর আগে নিয়েছিলেন? সেই 2 লাখ টাকা সুদে আসলে এখন 3 লক্ষ টাকা হয়েছে। আগামী 3 দিনের ভিতরে যদি আপনি ব্যাংকের টাকা পরিশোধ করতে না পারেন, তাহলে আপনি যে জমি জামানত দিয়েছিলেন সেই জমি ব্যাংক দখল করবে। কি করে স্যার এটা আপনি? হ্যাঁ, আমার একটু বসত বাড়ি তো কিছু নাই, আপনি যদি আপনি একটু কেনেন তাহলে তো আমার রাস্তায় ঘুমাই, তুমি বাবার তো কোনো জায়গা নেই। ও স্যার এবারে মতো দয়া করেন। আমি দয়া করলে কি হবে? ব্যাংক তো আর দয়া করবে না। আবেগ দিয়ে জীবন চলে, ব্যাংক চলে না। আপনাকে অনেক সময় দেওয়া হয়েছে, আর সময় দেওয়া যাবে না। আগামী 3 দিনের ভিতরে আপনি পুরোপুরি ব্যাংকের টাকা পরিশোধ করবেন। স্যার আপনি 3 দিন না 7 দিন, একটা মাস সময় দেন। আমি কইতেছি এবার আমার জমানের কোনো নড়চড় হবে না স্যার। আমি চাই নিজের টাকা পরিষ্কার করে দেবো, তখন আপনি যা ইচ্ছা তাই করেন, আমার বসত বাড়ি যা আছে সব কিছু দিয়ে একটা সময় দেন না। আপনাকে 1 বছর সময় দিলে আপনি টাকা পরিশোধ করতে পারবেন না। সো আগামী 3 দিনের ভিতরে যদি আপনি ব্যাংকের টাকা পরিশোধ করতে না পারেন, তাহলে আপনার এই বসত বাড়ি থেকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। এই চলো। আল্লাহ রে, ও আল্লাহ, আল্লাহ আর কত পরীক্ষা দিবা তুমি? আমার কি পাপ করছি না আমি জীবন? সব কিছু তো কাইরা নিছো, কিছুই তো নাই আমার। টাকার মতো বাকি নাই, ছোট্ট বাসার আছে, এইটাও তোমার নিয়ে নিতে হইব, সব কিছু নিয়ে নিতে হইব। দুর্জয় বাপ যখন অসুস্থ আছিল, তখন চিকিৎসার লেগা অনেক টাকার দরকার হয়, মানুষের ধারে ধারে ঘুরছে, কেউ একটা পয়সাও দেয় নাই। তখন বাপরে বাঁচানোর লেগা এই বিটা বাড়ির সমস্ত কিছু ব্যাংকের কাছে আমি বন্ধক রাখছি, কয়েকটা টাকা শেষ কর্ণে বাপরে আমি বাঁচাইতে পারি নাই, আমি বাঁচাতে পারি না। ব্যাংকের লোকজন আমাদের কয়ে গেছে 3 দিনের মধ্যে যদি আমি তার সমস্ত টাকা পয়সা শোধ না করি, আমার এই পিঠা বাটি সব কিছু তারা নিয়ে নিব। আমার সঙ্গে তোর সয় যদি বেঁচে থাকতো, তাইলে আমার এই দিন দেখতে হইতো না। আজ যদি আমার এই পিঠা বাটি নিয়ে আসে বাজার, আমার তো রাস্তায় ঘুমাইতে হইতো। এই বয়সে কি এত কিছু নেওয়া যায়? আমি কেন যে রাস্তায় ঘুমাবো বাজার? তোর সয় রে, ও বাজার তুই কত টাকা মা? নিয়েছিলাম তো 2 লাখ টাকা, মাঝে মাঝে কিছু টাকা দিছি, এখন সুদ মিলা হয়েছে 3 লাখ টাকা। শিখতে বাড়িতে কাম করে যা পাই, এটা তোমার সাথে না সাথে শেষ হয়েছে। আমি 3 লাখ টাকা কেমনে দিব বাজার? মা, আপনি ভাঙা পড়েন না, আপনি মনের মধ্যে সাহস রাখেন। উপরে তো আল্লাহ আছে, আল্লাহ সবকিছু দেখতেছে, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আর বেশি টাকা তো না, মাত্র 3 লাখই তো। কি কইলা তুমি? মাত্র 3 লাখ টাকা? তুমি নিজেই তো শিখতে বাড়িতে কাম কর, আর আমি কাম করে যা পাই মাস ঘুরতে না ঘুরতে সব খালি হয়ে যায়। আমি কোন থেকে দিব এত টাকা? কোন থেকে দিব আমি এত টাকা? আপনি যদি আমার ভয় দেন, তাহলে আমি ব্যাংকের লোকজনের সাথে একটু কথা বলি,
দেখি একটা ব্যবস্থা করতে পারি কিনা। তুমি ব্যাংকের লোকের লগে কথা কইবা? হ্যাঁ, তুমি জজ না ব্যারিস্টার? শোনো বাজান, আঙ্গুর মতো গরিব করি কথা কেউ শুনে না। কত মানুষের কাছ থেকে শুনছি যে বড় লোক করে হাজার হাজার কোটি টাকা মাফ হয়ে যায়, আর আমাদের মতো গরিব করে কোটিটা টাকা মাফ করে তো দূরের কথা, কোনো মতে কনসেশন হয়। হাই রে বড় লোক রে, হাই রে বড় লোক। কি ব্যাপার, কে আপনি? আমি ফরাদ চৌধুরী। দেখুন, আপনি ফরাদ চৌধুরী হন আর যেই হন, ব্যাংকের একটা নিয়ম শৃঙ্খলা আছে। আপনি উইদাউট পারমিশন আমার রুমে কেন আসেন? ইউ মিস্টার ম্যানেজার, ব্যাংকের নিয়ম মেনে আমি এখানে এসেছি আপনাকে ছোট্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্য। রূপপুর গ্রাম, ওই গ্রামের এক ভদ্রমহিলা হালিমা বেগম, তার নামে একটা লোন আছে, বাট আপনার ব্যাংকের লোকজন তার সাথে যথেষ্ট দুর্ব্যবহার করেছে। এখন আমি চাই ওই লোনটা ক্লোজ করে ওনার কাছে ব্যাংক অথরিটি সরি লেটার পাঠাবে। আপনার মাথায় কি একটু সমস্যা আছে? হ্যাঁ, ওই মহিলা আমাদের ব্যাংক থেকে লোন নিয়েছে। আপনি কি বলছেন? তার লোন মৌকুফ করে দিয়ে তার কাছে সরি বলবো? বলবেন, সরি বলবেন, কারণ ওই ভদ্রমহিলা সাম দুর্জয় চৌধুরীর মা। আরে বাবা, সে যারই মা হোক না কেন, তাতে আমি কি করবো? আপনি একটার পর একটা নাম বলেই যাচ্ছেন। আরে যে এইসব গান ফান নিয়ে আপনারা আমার রুমে কেন ঢুকলেন? সিকিউরিটি, সিকিউরিটি! আপনি এই ব্রাঞ্চের ম্যানেজার, তাই তো? ইয়েস। তাহলে বোর্ড অফ ডিরেক্টরসে যারা আছে তাদের নাম নিশ্চয়ই শুনেছেন, এবং এও শুনেছেন যে এই ব্যাংকের 51% শেয়ার হোল্ডার দুর্জয় চৌধুরী কে? স্যার, আপনি কি সেই দুর্জয় চৌধুরীর কথা বলছেন? জি। স্যার, স্যার এক্সট্রিমলি সরি স্যার, আমি আপনাদেরকে চিনতে পারিনি স্যার। স্যার, স্যার আমার ভুলে গেছে, আমাকে মাফ করবেন স্যার। কিন্তু স্যার, আমি একটা বিষয় বুঝতে পারছি না, যেই দুর্জয় স্যার এই ব্যাংকের 51% শেয়ার হোল্ডার, তার মা কেন আমাদের ব্যাংক থেকে টাকা লোন নেবেন? ওই ইতিহাস আপনার খাটার দরকার নাই। আমি আপনাকে যেটা বলেছি সেটা আপনি শুনুন। ভদ্রমহিলার নামে যে লোনটা আছে সেটা আপনি ক্লোজ করবেন, এবং ক্লোজ করে ব্যাংক অথরিটি থেকে একটা সরি লেটার পাঠাবেন। গট ইট? শিওর স্যার। সেলিম, ও যে কইলো ওনারা আসবেন, কই কেউ তো আসলেন না। ও কইলো আর ওর কথা আপনি বিশ্বাস করলেন। ইদানিং ওর কার্যকলাপ আমার একদম ভালো লাগতেছে না। ওর কথা কিসের জন্য এত বড় মাপের লোকজন আইবো? ধুর। এই তো বাবা, ওনারা চলে আসছে। মালিক, এই যে এনারা। হ্যাঁ বাবা, তাহলে কথাবার্তা শুরু করো। আপনার প্রপার্টি আর আপনার বাড়ি আমাদের পছন্দ হয়েছে। তো আপনার ডিমান্ড কতটা আমাদেরকে বলতে পারেন আপনি? আসলে মানুষের ডিমান্ডের তো আর শেষ নাই, চাইলে তো আকাশ সমানও চাওয়া যায়। এখন আপনারা যেহেতু আমার সম্পদ পুরোটা ঘুরে দেখছেন, আপনারা কিরকম দিতে পারবেন সেটা আপনারাই বলেন। আপনার প্রপার্টির সমস্ত ছবি আমি আমার বসকে পাঠিয়েছি, উনি আপনার জায়গাটা পছন্দ করেছেন। বাহ, শুনে ভালো লাগলো। কিন্তু আমার যিনি আমার এই সম্পদ কিনবেন, তিনি কি এখানে আসেন নাই? আসলে আমার বস একটু ফরেন ক্লায়েন্টদের সাথে ব্যস্ত, আর আমি ওনার কোম্পানি সিএফও, ওনার সবকিছু আমি ডিল করি। আপনি আমার সাথে কথা বললেই হবে। মালিক, ওই দিন আপনার বললাম না, ভদ্রলোক তো বিশাল বড় লোক, হাজার হাজার কোটি টাকা ডিলিংস করে। উনি কি গ্রামে এসে এই সব সম্পত্তি দেখার সময় আছে? আর এত কথা আমাদের কি দরকার? আমাদের দরকার টাকা। আপনি টাকার কথা বলুন। হ্যাঁ বাবা, ও ঠিকই বলেছে, গ্রামে আসলে এরকম ক্লায়েন্ট তো পাওয়া যাবে না, সো এই ডিলটা মিস না করে ভালো হবে। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা, মানে যিনি আমার বিষয় সম্পদ কিনবেন, ওনার নামটা কি জানতে পারি? অফকোর্স জানতে পারেন, ওনার নাম হচ্ছে দুর্জয়, দুর্জয় চৌধুরী। বাহ, নামে যেমন কামেও তেমন। আচ্ছা, এখন আপনি বলতে পারেন আপনার ডিমান্ড কত? আপনারা তো আমার সবকিছু ঘুরে ফিরে দেখছে, 1200 একর জমি, বসত বাড়ি, তারপরে ফ্যাক্টরি, বাগান বাড়ি, সবকিছু মিলা 1,50,00,000 দিলেই চলবে। ওকে, ডান। পেপার দাও, পেনটা দাও।
আপনি আপাতত বাইনারি স্ট্যাম্পে একটু সাইন করে দেন, আর বাকি পেপারসগুলো আপনি কালকে আমাদের অফিসে গিয়ে সাইন করে আর আপনার চেকটা নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে। এই জায়গায় ওকে, ঠিক আছে, আসি তাহলে আমরা। জি। আর হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব আপনি বাড়িটা একটু খালি করবেন। জি। ওকে। চাচি মা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি বাবা। 3 দিন না ঘুরতে আপনারা চলে আইলেন, কালকে গেলেন, আজকে এসেছেন। ভালোই করছেন। আমি টাকা শোধ করতে পারবো না বাবা। হ্যাঁ, নিয়ে যান। এই যে আমার ভিটা বাড়ি বসত যা কিছু আছে সব কিছু নিয়ে যান। আমি আর থাকবো না এখানে। চাচি মা, আপনি আমাদের আর লজ্জা দিয়েন না। আপনার এই বাড়ি ছেড়ে আর কোথাও যেতে হবে না। সাইতো গুনা মানে আপনার টাকা তো শোধ হয়ে গেছে। ওয়াল্লাহ, আমার টাকা কেটে শোধ করলো? কেটা কেটা আমার টাকা শোধ করলো? চাচি মা, আপনার তো এত কিছু জানতে হবে না। মনে করেন ব্যাংক আপনার টাকা মকুব করে দিছে। আল্লাহ আল্লাহ, আপনি আমার দোয়া কবুল করছেন রব্বুল আলামিন। আপনি আমার দোয়া কবুল করছেন। চাচি মা, হয়েছে কি, ওদিন তো আসলে আমরা আপনাকে ঠিক চিনতে পারি নাই, এজন্য আপনার সাথে অনেক বেয়াদবি করে ফেলছি। প্লিজ আপনি আমাদের মাফ করে দিবেন। কি কন আমি আপনাদের মাফ করে দিব মানে? আমি তো সারা জীবন আপনাদের কাছে ঋণী হয়ে থাকলাম। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে, অনেক অনেক কৃতজ্ঞ। আপনারা আমার কত বড় উপকারটা করলেন। চাচি আমার মনে আমাদের মাফ করে নাই, তাড়াতাড়ি পা ধরো। চাচি মা, আপনি খুশি মাফ করে দিচ্ছি দিচ্ছি। আল্লাহ। চাচি মা, এই যে আপনার এই বাড়ির দলিল। চাচি মা, এরপর থেকে যদি আপনার টাকা প্রয়োজন হয় আপনি কোনো সংকোচ করবেন না, সরাসরি ব্যাংকে চলে যাবেন। আপনার যত টাকা ইচ্ছা আপনি নিয়ে আসবেন। আপনার কোনো দলিল পত্র কিছু দিতে হবে না, খালি আপনি মন থেকে আমাদের মাফ করে দেন। আসি চাচি মা, আসসালামু আলাইকুম। মা, ব্যাগপত্র সব ঠিক মতো গোছাই নিছো তো? জি বাবা, সব জানি। আর এই গাড়ি বাকিটা ঠিক আছে? জি, আমি সবকিছু গুছাই রাখছি। আচ্ছা। মালিক, আমার ডাকছেন? হ্যাঁ হালিমা, তোমারই ডাকছি। তোমার একটা কথা বলা হয় নাই। আমি তো আমার এই বাড়ি সহায় সম্পত্তি সবকিছু আমি বিক্রি করে ঢাকা শহরে চলে যেতেছি। এখন থেকে আমরা ঢাকা শহরেই থাকুক। বলতে পারো লটারি মিলছে, আর সবকিছু সম্ভব হয়েছে আমার এই বাবার জন্য। মালিক, আপনি অভয় দিলে আমি একটা অনুরোধ করতাম আপনাদের। অবশ্যই, বলো। উনি তো বহু বছর ধরে আপনার সাথে আছে, আপনার সেবা যত্ন করছে। এখন উনারা এমনি ফালাই থেকে ঢাকা চলে যাবেন, উনারা আমাদের সাথে নিয়ে নেন না ঢাকায়। উনি আপনার অনেক সেবা যত্ন করবেন। না বাবা, এই অশিক্ষিত চাকরানিকে ঢাকা নিয়ে যেয়ে কি করবো? ঢাকার সাথে অ্যাডজাস্ট করতে পারবে না। এর চেয়ে বরং আমরা ওখানে যেয়ে একটা ভালো শিক্ষিত কাজে মহিলা রেখে নিব। বাবা, আমার মেয়ে ঠিকই বলছে। ওনার বয়স হয়েছে, উনি গ্রামে থাকুক। খামাকা শহরের আলো বাতাসের সাথে খাপ খাইতে পারবো না, অসুস্থ হইব, এইটা একটা বোঝা আছে। ও গ্রামেই থাকুক। আপনি কইলেও আমি যাইতে চাই না। আমি যে কদিন বাইসা আছি আমার স্বামীর পিঠে আমি পড়ে থাক। আপনি শুধু আমারে মুক্ত করে দিয়েছা। আমি তো তোমাকে মুক্ত করে দিছি, তারপরও কথা থাকে, এতদিন আমার কাছে আসিলা। তোমার স্বামী মারা যাওয়ার পর থেকে তোমার থাকার কোনো জায়গা ছিল না। আমি দয়া করে আমার বাড়িতে আশ্রয় দিছি, রাখছি, খাওয়াইছি, পড়াইছি। আমার তো একটা দায়িত্ব আছে। যাক, এতদিন অনেক কথাবার্তাই বলছি। যদি কোনো কথায় যদি মনে কষ্ট থাকে ভুলে যাইও। আর যদি দাবি দেওয়ার কিছু থাকে তাহলে এখনই কাও, আমি তোমার মিটিয়ে দিয়ে দিতেছি। না, আমার কোনো দাবি দাবা নাই আপনার কাছে। ভালো। আর শোনো, এখানে যে নতুন মালিক আসবে সেও খুব ভালো লোক। তুমি চাইলে তারে অনুরোধ করিয়া যদি এখানে একটা কাজের ব্যবস্থা করতে পারো, করে নি। যাক, দেরি হয়ে যেতেছে। ওই, তোরা রেডি আছিস তো? আর তোর সবগুলো আমি সাবধান করে দিতেছি। ঢাকা শহরে যাইতেছো, ভালো কথা। ওইখানে অনেক বড় বড় লোকের সাথে আমার উঠা বসা হবে। ওইখানকার হিসাব কিতাব আলাদা। গ্রামের অভ্যাস সেখানে ফালাই যাবা। ঠিকঠাক মতো চলবা, আচার ব্যবহার চলাফেরা, কাপড় চোপড় সব যেন ঠিক থাকে। জি মালিক, আরে সব তো ঠিক থাকবে। আপনি আমাকে নিয়ে কিসের জন্য এত টেনশন করতেছেন? এই দেখেন, আমি কিন্তু আগে লুঙ্গি পরতাম, এখন কিন্তু প্যান্ট পরছি। খালি আমি একলা প্যান্ট পরি নাই, আমার সবাই আমি প্যান্ট পরাইছি, পুষ্টি শুদ্ধ। ঠিক আছে, কথা কম বইলা যা, গাড়িতে উঠ। যাও মা, উঠো। ঠিক আছে। এই, তুমি কই যাও? তুমি এই গাড়িতে উঠো। হ্যাঁ, তুমি এই গাড়িতে যাবা। উঠো, তুমি সামনে বসো। উঠো। ঠিক আছে হালিমা, গেলাম। যাও, তোমার সবাই গাড়িতে উঠো।
কি ব্যাপার মা, কোথায় যাচ্ছ তুমি? দুর্জয়ের কাছে। দুর্জয়ের কাছে? ওই গ্রামে কেন যাবে তুমি? দুর্জয় কতদিন যাবত ওই গ্রামের ভিতর পড়ে আছে, ও আমার সাথে কোনো যোগাযোগই করছে না, আমি ওর কোনো খবর পাচ্ছি না, তুমি বলছো আমি কেন যাচ্ছি? শোনো, দুর্জয় ওর প্ল্যান অনুযায়ী আগাচ্ছে। কি প্ল্যান? ও ওই গ্রামের চাকরের ক্যারেক্টার প্লে করছে, ও কি সারা জীবন ওই গ্রামে চাকর হয়ে থেকে যাবে? তা কেন হবে? দুর্জয় ওই গ্রামে নেই, ও শহরে চলে এসেছে। হোয়াট? ও শহরে চলে আসছে? কই, তুমি তো আমাকে কিছু বললা না, আর তো বাসায় আসলো না, আমার সাথে দেখাও করলো না। দেখা করেনি এই কারণে যে ওর কাজটা শেষ হয়নি, কাজটা শেষ হোক দেন ওর থেকেই তোমার কাছে চলে আসবে। বাই দ্য ওয়ে, আমি শুনলাম দুর্জয় ওই শিকদারকে 500 কোটি টাকা দিয়ে দিয়েছে। হ্যাঁ দিয়েছে। বাবা, আর ইউ ম্যাড? তুমি কত সিম্পলি বলে ফেললা, হ্যাঁ তুমি ওকে কিছু বলবা না? না, কিছু বলবো না। গো টু হেল্প। শোনো, কোনো বাঘ যখন শিকার টার্গেট করে তখন টার্গেটে থাবা দেওয়ার আগে কয়েক কদম পিছিয়ে যায়। তার মানে এই না যে ওই বাঘ টার্গেট থেকে সরে এসছে। আমার দুর্জয় ঠিকঠাক তার টার্গেটে প্ল্যান অনুযায়ী আগাচ্ছে। প্ল্যানটা শেষ হোক, ও দেখবে ঠিকঠাক তোমার কাছে চলে এসছে। সো নো টেনশন, প্লিজ রিল্যাক্স। প্লিজ রুমে যাও। স্যার, এটা আজকে থেকে আপনার বাড়ি। বাহ, খুব সুন্দর বাড়ি, তোমার পছন্দ তো বেশ। হ্যাঁ, বেশ বড় সড়ো বাড়ি। মা, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, আমার পছন্দ হয়েছে খুব। কিন্তু বাবা, আমরা দুজন মাত্র মানুষ, এতগুলো রুম দিয়ে কি করব? একটা কাজ করলে কেমন হয়? আমাদের রুমগুলো রাখা বাকি রুমগুলো আমরা ভাড়া দিয়ে দিলাম, মাস শেষে কিন্তু টাকা আসলো। বাবা, আমরা গ্রাম থেকে শহরে চলে আসছি, তুমি এখনো গ্রামের মেন্টালিটি নিয়ে আছো? শোনো, বড়লোকদের না ব্যাপার স্যাপারে অন্যরকম থাকে। বড়লোকরা কখনো একটা রুমে থাকে না, একটা ফ্লোরে থাকে। তুমি একটা ফ্লোরে থাকবে, আমি একটা ফ্লোরে থাকবো, আমাদের চাকর বাকর একটা ফ্লোরে থাকবে, আর বাকি যে ফ্লোরগুলো থাকবে ওগুলো তুমি অফিস বানাবা। আর তোমার বড়লোক যে নতুন নতুন ফ্রেন্ড সার্কেল হবে, তাদের সাথে আড্ডা দিবা, মজা মাস্তি করবা। জি মালিক, ম্যাডাম কিন্তু একদম ঠিক কথাই বলছে। ঢাকা শহরে বড় লোক এইভাবেই থাকে। হ্যাঁ হ্যাঁ, মানে এই আমার একটা বড় সড়ো ঘর দিলেন, আমি ঘরের মধ্যে খুব আরাম করে থাকলাম। শহরের ঘর বলে কথা। কথা একটু কম বলবা, দেখছো আসতে না আসতে শুরু করছে। কি বলছিলাম? হ্যাঁ, যে ঢাকা শহরে আসতো কথাবার্তা হিসাব কিতাব করে বলবা। এখানে এখন আর গ্রামের পরিবেশ নাই, নানা রকমের লোকজন আসবে, আমার একটা মান সম্মান আছে, ঠিক আছে? না মানে কি যে আমি বিয়ে শাদী করলে একটা ঘরে তোমার থাকতে হবে, শহরের ঘরগুলো একটু বড় নাহলে আমার বউ তো থাকতে পারবো না। গাছে কাটাল গোপে ফেলে, কথা একটু কম বলবা। তো বাবা শোনো, শহরে যখন আমি আইসা পড়ছি, তুমি তোমার কাজকর্ম শুরু করো। এই শহরে যত ডাক সাহেব বিজনেসম্যানরা আছে, মানে বড় বড় মাছদের আমার এখানে নিয়ে আসো, আমার সঙ্গে তাদের যোগাযোগ করে দাও। এই আসলাম শিকদার যেহেতু একবার ঢাকা শহরে পা দিয়েছে, আমি আর গ্রামে ফিরে যাবো না। আমি নিজেকে এই দেশের একজন শ্রেষ্ঠ ব্যবসায়ীতে পরিণত করতে চাই। দেশের প্রধানমন্ত্রীর সাথে যেন আমার আসা যাওয়া থাকে। আমার মেয়ের ওইটা ইচ্ছা। ভালো, বড় বড় স্বপ্ন দেখুন। ভালো মালিক। স্বপ্ন তো আমি দেখি নাই, স্বপ্ন তুমি আমারে দেখাইছো। তুমি তো সবকিছু করছো, তোমার দেখানো পথে আমি যাত্রা শুরু করছি। তুমি যা দেখাইছো বাবা। শোনো, স্বপ্ন শুধু দেখলেই হবে না, সেটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের কিন্তু সবার কাজ করে যেতে হবে, ওকে? আর আমরা গতবার তো 100 কোটি টাকা ইনভেস্ট করেছিলাম, এবার কিন্তু আমরা তার চেয়ে অনেক গুণ বেশি টাকা ইনভেস্ট করবো। অবশ্যই। আপনি কোনো দুশ্চিন্তা করবেন না ম্যাডাম, আমি যেহেতু দায়িত্ব নিছি, আপনাদের যেখানে যত টাকা লুকানো আছে সব টাকা একসাথে কইরা ভালো মতো ইনভেস্ট করার ব্যবস্থা আমি করবো। ঠিক আছে, চলো। দীর্ঘ কথাই খুব ক্লান্ত লাগতেছে, বাড়ির ভিতরে যাই। জি মালিক, আমার সামনে যান। কখনো কখনো মানুষের আসল পরিচয় তার পোশাকে নয়, তার অবস্থানে নয়, লুকিয়ে থাকে তার কাজের মধ্যে। যাকে সবাই এতদিন একজন সাধারণ চাকর বলে চিনেছে, সেই মানুষটার আসল পরিচয় কি কেউ জানে? যে মানুষটাকে কেউ গুরুত্ব দেয়নি, অপমান করেছে, এমনকি চাকর বলে তুচ্ছ করেছে, সেই মানুষটাই যখন একের পর এক অসম্ভব কাজ করতে শুরু করে, তখন বদলে যায় পুরো গল্পের মোড়। শিকদার পরিবারের কাছে আজ যেন নতুন এক পৃথিবীর দরজা খুলে গেছে। গ্রামের বিশাল সম্পত্তি, বাড়ি, জমি, ব্যবসা সবকিছু বিক্রি করে ঢাকা শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয় আসলাম শিকদার, কারণ তার স্বপ্ন এখন আর ছোট নয়। সে চায় শহরের বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে ওঠা বসা করতে, চায় নিজের পরিচয় বদলে ফেলতে, চায় দেশের একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে। এমনকি তার স্বপ্ন দেশের প্রধানমন্ত্রীর সঙ্গেও যেন তার নিয়মিত ওঠা বসা থাকে। কিন্তু এই বিশাল স্বপ্নের পেছনে আসল পরিকল্পনাটা কার? এদিকে অন্যদিকে চলছে একেবারে ভিন্ন গল্প। হালিমা বেগমের মাথার উপর নেমে এসেছে ভয়ঙ্কর বিপদ। ব্যাংক থেকে নেওয়া মাত্র 2 লাখ টাকার ঋণ সুদে আসলে বেড়ে দাঁড়িয়েছে 3 লাখে, আর মাত্র 3 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে তার শেষ সম্বলটুকুও ব্যাংক দখল করে নেবে। হালিমার সামনে তখন একটাই প্রশ্ন, এই বয়সে সে কোথায় যাবে? স্বামীর মৃত্যুর পর যে ছোট্ট বাড়িটুকুকে আঁকড়ে ধরে বেঁচে আছে, সেটাও যদি চলে যায়, তাহলে তার আর থাকবে কি? কান্নায় ভেঙে পড়ে হালিমা। বাবাকে বাঁচানোর জন্য যে বাড়িটা বন্ধক রেখেছিল, আজ সেই বাড়িটাই তার মাথার উপর বোঝা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ঠিক তখনই তার জীবনে আসে এক অপ্রত্যাশিত মানুষ। সে বলে,
আপনি মনের মধ্যে সাহস রাখেন, ওপরে তো আল্লাহ আছে, একটা না একটা ব্যবস্থা হইয়া যাইবেই। কিন্তু ৩ লাখ টাকা কি এত সহজে জোগাড় করা সম্ভব? যে নিজেই শিকদার বাড়িতে কাজ করে তার কাছে কি এত টাকা আছে, নাকি তার পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো সত্য? এবার গল্প চলে যায় ব্যাংকের দিকে। হালিমা বেগমের ঋণ পরিশোধের জন্য যখন ব্যাংকের ম্যানেজারের কাছে আসে ফরাদ চৌধুরী, তখন ম্যানেজার প্রথমে তাকে গুরুত্বই দিতে চায় না। কিন্তু ফরাদ যে খবরটা দেয় সেটা শুনে মুহূর্তেই বদলে যায় পরিস্থিতি। হালিমা বেগম শুধু একজন সাধারণ ঋণ গ্রহীতা নন, তিনি হলেন দুর্জয় চৌধুরীর মা। আর দুর্জয় চৌধুরী এই ব্যাংকের ৫১% শেয়ার হোল্ডার। ম্যানেজারের চোখে তখন আতঙ্ক, যে মানুষটাকে একটু আগেও সাধারণ একজন মানুষ মনে হচ্ছিল, তার পরিচয় জানার পরই শুরু হয় ক্ষমতার আসল খেলা। হালিমা বেগমের পুরো ঋণ বন্ধ করে দিতে হবে। শুধু তাই নয়, ব্যাংক কর্তৃপক্ষকে তার কাছে গিয়ে সরি বলতে হবে। কিন্তু কেন? দুর্জয় চৌধুরী আসলে কে, আর কেন নিজের মাকেই এমন অবস্থার মধ্যে রেখেছিল সে? অন্যদিকে শিকদার পরিবারের সম্পত্তি বিক্রির কাজও এগিয়ে যাচ্ছে। ক্রেতারা এসে দেখে গেছে আসলাম শিকদারের বিশাল সম্পত্তি, ১২০০ একর জমি, বসতবাড়ি, ফ্যাক্টরি, বাগানবাড়ি, সব মিলিয়ে বিশাল সাম্রাজ্য। দাম চাওয়া হল ৫০ কোটি টাকা, আর ক্রেতারা কোনো দরদাম না করেই রাজি। কিন্তু আসল চমক তখনও বাকি। যে ব্যক্তি এই বিশাল সম্পত্তি কিনছে সে নিজে সামনে নেই, তার হয়ে সবকিছু সামলাচ্ছে তার কোম্পানির সিএফও। আর যখন আসলাম শিকদার জানতে পারে সেই রহস্যময় ক্রেতার নাম দুর্জয় চৌধুরী, যে মানুষটি হালিমা বেগমের ঋণ পরিশোধ করে দিল, যে মানুষটি শিকদার পরিবারের বিশাল সম্পত্তি কিনে ফেলল, সেই কি সেই মানুষ যাকে এতদিন সবাই ভুলভাবে চিনে এসেছে? নাকি পুরো ঘটনাটাই একটি বড় পরিকল্পনার অংশ? এরপর আসে আরও বড় চমক। হালিমা বেগম যখন ভেবে নেয় ৩ দিনের মধ্যে তার বাড়ি চলে যাবে, তখন হঠাৎ ব্যাংকের লোকজন তার দরজায় আসে। কিন্তু এবার তারা বাড়ি দখল করতে আসেনি, বরং তারা জানায় তার ঋণ পুরোপুরি পরিশোধ হয়ে গেছে। হালিমা হতবাক। কে পরিশোধ করল তার টাকা? উত্তর জানতে চাইলেও তাকে কিছু জানানো হয় না, শুধু বলা হয় ব্যাংক তার ঋণ মাফ করে দিয়েছে। হালিমার চোখে তখন আনন্দের পানি। সে মনে করে আল্লাহ তার দোয়া কবুল করেছেন। কিন্তু দর্শক জানে এর পেছনে রয়েছে এমন একজন মানুষ যার আসল পরিচয় এখনও রহস্য। এদিকে শিকদার পরিবারও গ্রাম ছেড়ে ঢাকার পথে। নতুন বাড়ি, নতুন জীবন, নতুন পরিচয়। আসলাম শিকদারের স্বপ্ন এখন আকাশ ছোঁয়া। সে ঘোষণা করে গ্রামে আর কখনো ফিরে যাবে না, নিজেকে দেশের শ্রেষ্ঠ ব্যবসায়ীদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করবে। কিন্তু শহরের এই নতুন জীবনে পা রাখার আগেই শুরু হয়ে যায় আরেকটি রহস্য। কারণ কেউ একজন জানে দুর্জয় কোথায় আছে আর সে কি করছে। দুর্জয় নাকি গ্রামের ভেতরে একজন চাকরের চরিত্রে ছিল, কিন্তু এখন সে শহরে চলে এসেছে। কেন? তার কাজ কি শেষ হয়ে গেছে, নাকি আসল খেলা এখন মাত্র শুরু? তার পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক এগোচ্ছে। একজন বলে বাঘ যখন শিকার টার্গেট করে তখন থাবা দেওয়ার আগে কয়েক কদম পিছিয়ে যায়। মানে দুর্জয় পিছিয়ে যায়নি, বরং সে তার টার্গেটের আরও কাছে চলে যাচ্ছে। শিকদার পরিবার যখন নতুন বাড়িতে নিজেদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখছে, তখন তারা জানে না তাদের চারপাশে এমন এক খেলা শুরু হয়ে গেছে যার আসল খেলোয়াড়কে তারা এখনও চিনতেই পারেনি। গ্রাম থেকে শহরে এসেছে তারা, কিন্তু গ্রামের সেই অতীত কি সত্যিই তাদের ছেড়ে দিয়েছে, নাকি সেই অতীতই শহরে এসে তাদের সামনে দাঁড়াবে? আর ঠিক তখনই এক রহস্যময় মুহূর্ত। একজনকে প্রশ্ন করা হয়, তোমার নাম কি? সে যারা নিজের নামটাও ভুলে গেছে। তুমি কে? তুমি এখানে কি করছো? কিন্তু তার মুখে কোনো উত্তর নেই, শুধু একটি রহস্যময় বাক্য, দিস ইজ নান অফ ইয়োর বিজনেস। সে আসলে কে? দুর্জয়ের পরিকল্পনার সঙ্গে তার সম্পর্ক কি? হালিমা বেগমের জীবন বদলে দেওয়ার পেছনে দুর্জয়ের আসল উদ্দেশ্য কি? শিকদার পরিবারের বিশাল সম্পত্তি কেন কিনল সে? আর সবচেয়ে বড় প্রশ্ন, দুর্জয় চৌধুরী আসলে কি খেলাটা খেলছে? যে মানুষটি সবাই চাকর ভেবেছিল, সে কি সত্যি শুধু একজন চাকর, নাকি তার পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এমন এক ক্ষমতা যা একদিন পুরো শিকদার পরিবারকে নাড়িয়ে দেবে? দুর্জয়ের আসল পরিচয়, হালিমা বেগমের জীবনের রহস্য, শিকদার পরিবারের নতুন জীবনের পরিণতি,
আর সেই অচেনা রহস্যময় মানুষের পরিচয় জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে। আগামী পর্বে রহস্যের পর্দা উঠবে। দুর্জয়ের আসল খেলাটা এবার শুরু।